ওকে, একটা সেরা অঙ্ক আছে যার নাম হচ্ছে টাইটানিক প্রবলেম। দেখ, কি বলছো অঙ্কটা? ঠিক আছে, হলো। এইবার তিনটে কোয়েশ্চেন। নাম্বার ওয়ান, এইটা একটা দারুণ অঙ্ক।
কপি করা হয়ে গেলে বলবি, অঙ্কটা বলবো। ঠিক আছে, দেখ এইবার অঙ্কটা কি বলছে আমি বলবো। ফার্স্ট স্টেটমেন্ট যেটা দিয়েছে অঙ্কে সেটা আগে দেখ। টাইটানিকে করে যারা গেছিল তাদের ফেটফুল জার্নি তো হয়েছে বটেই, এখানে একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্যাল থটসও লুকিয়ে আছে। আমরা সিনেমায় কি দেখেছিলাম, সিনেমায় দেখেছিলাম যে ফিমেলদের আর বাচ্চাদেরকে আগে রেস্কিউ করা হচ্ছে, লাস্টে মেলদের। তো এটা নিয়ে ব্রিটেনে খুবই গোলমাল বেঁধেছিল যে কেন এটা হবে, এটসেট্রা এটসেট্রা। তো সেটাকেই আমরা স্ট্যাটিস্টিক্যালি একটু দেখবো যে কোনটা ট্রুথ আর কোনটা ট্রুথ নয়। লেটস সি। তো কি বলছে, একটা কন্টিনজেন্সি টেবিল বানাচ্ছি এগেনস্ট জেন্ডার অ্যান্ড সার্ভাইভার। জেন্ডার ফিমেল মেল এইরকম অর্ডার রাখতে বলছে, আর সার্ভাইভার ইয়েস নো। বাকি টেবিলটার কোনো ভ্যালু আমাকে স্পেসিফাই করে দিয়ে দেয়নি, আর কিছু দেওয়া নেই। জাস্ট কি বলা রয়েছে, এক লাইন বলা রয়েছে, odds ratio between gender and survival is 11.4. এবার আমরা টেবিলটাকে ফিল আপ করতে পারি। N11 মানে কি, নাম্বার অফ ফিমেল সার্ভাইভার। N12 মানে কি, নাম্বার অফ ফিমেল ডাইড। N21 মানে কি, নাম্বার অফ মেল সার্ভাইভার। আর N22 মানে কি, নাম্বার অফ মেল ডাইড। তো হোয়াট ইজ অডস রেশিও আমরা আগের দিন দেখেছি, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে রেশিও N11 N22 into N21 N12. That's the idea of odds ratio. N11 N22 divided by N21 N12. এইটা 11.4। এইটুকু মাত্র ইনফরমেশন দেওয়া রয়েছে। ওকে, এইবার ফার্স্ট কোয়েশ্চেনটা কি, look at first question. What is wrong with the interpretation that the probability of survival for female was 11.4 times more than male? এই স্টেটমেন্টের গন্ডগোলটা কি? What is meant by odds ratio? Odds ratio মানে odds of female survival divided by odds of male survival. This is 11.4. So odds of female survival is 11.4 times odds of male survival. So the correct interpretation would be
the odds of female survival is 11.4 times more than odds of male survival. এবারে এখানে কি স্টেটমেন্ট দিয়েছিল? প্রবাবিলিটি অফ ফিমেল সার্ভাইভাল। ভুল। অডস মানে প্রবাবিলিটি নয়। অডস মানে কি আমি জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি। odds is not probability. ঠিক আছে, একদম ক্যাটাগরিক্যালি স্পিকিং odds মানে প্রবাবিলিটি নয়। তাহলে odds মানে কি? odds of female survival, এটাকে এক লাইনে লিখতে গেলে হবে probability of female survival divided by probability of female not survival. This is called the odds. Odds is not a probability. একদম ক্যাটাগরিক্যালি স্পিকিং odds মানে কিন্তু কোনো প্রবাবিলিটি নয়। এইটা মাথার মধ্যে গেঁথে নেই। odds প্রবাবিলিটি নয়। odds মানে হচ্ছে এইটা। ঠিক আছে, odds that outscore high is not that probability that outscore high. odds মানে কি? probability outscore high divided by probability outscore low. এই রেশিওটা হচ্ছে odds। আবার দুটো odds এর রেশিও হচ্ছে odds রেশিও। অনেকটা ব্যাপার আছে, ঠান্ডা মাথায় বোঝার জিনিস। বাট ট্রাস্ট মি, দিস odds রেশিও ইজ আ মার্ভেলাস থিং। ঠিক আছে, এনিওয়েজ, যত মডার্ন প্রজেক্ট করবি সেখানে odds রেশিও প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড। তো বলছিলাম odds মানে প্রবাবিলিটি নয় একদম। এটা আশা করি বোঝা গেল। সেই জন্য অঙ্কটা দিয়েছে। এসএর কোয়েশ্চেন ইজ অলওয়েজ ইন্টেলিজেন্ট, এটা ফ্যাক্ট। ঠিক আছে, এটা লাস্ট ইয়ার জেভিয়ার্স এর পেপার দুর্দান্ত সেট করেছিল পেপারটা, কোনো সন্দেহ নেই। ইটস আ ক্লাস পেপার। কঠিন লেগেছিল বাট ইট হ্যাড আ স্ট্যান্ডার্ড। সো ইউ হ্যাভ টু বি কনসেপচুয়ালি ভেরি সাউন্ড। ওকে, এই সেমিস্টারটা কিন্তু দুটো পেপার আছে, কনসেপচুয়ালি মারাত্মক সাউন্ড হওয়া দরকার। বাকিগুলো বেকার পেপার ও কপি পেস্ট পরীক্ষা, ওটার জন্যই ভাবছিলাম। বাট দুটো পেপার শিখলে পরবর্তীকালে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিসিস, যে কোনো অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল জায়গায় অনেকটাই অ্যাডভান্টেজ, পার্টিকুলারলি এই পেপারটা। ঠিক আছে, হলো একটা ডান। এইবার দু নম্বরটা একটা অঙ্ক, একটা পুরো নিউমেরিক্যাল প্রবলেম আমাকে সলভ করতে হবে। কি বলছে? The odds of survival for female equal 2.9. For each gender, find the proportion who survived. Okay, let's see. Odds of female survival (2.9). ক্যালকুলেটর নিয়ে বস, অঙ্ক করতে হবে। ঠিক আছে, ফিমেল সার্ভাইভালের অডসটা 2.9। তার মানে কি? প্রবাবিলিটি অফ ফিমেল সার্ভাইভাল divided by probability of female not surviving. This ratio is 2.9. Fine. এইবার ফিমেল সার্ভাইভালের কত হবে প্রবাবিলিটি? টোটালটা হচ্ছে n, টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস,
ঠিক আছে, ফিমেল সার্ভাইভ করার চান্স কত n11/n, আর ফিমেল সার্ভাইভ করার চান্স কত নয় n12/n, তাহলে কত হবে রেশিওটা ফাইনালি? So n11/n12, this ratio is 2.9. ঠিক আছে, এটা একটা হলো। আচ্ছা, আর কি ইনফরমেশন আছে? For each gender, find the proportion who survived finally. Okay, got it. তাহলে আমাকে বার করতে বলছে কি? Proportion of female survived, এটা বার করতে বলছে। টোটাল নাম্বার অফ ফিমেল কত আছে? n11 প্লাস n12, তার মধ্যে কতজন সার্ভাইভ করেছে? n11 জন। এটা কত হবে? আমি ওপর নিচে n11 দিয়ে ভাগ করছি, 1/1 প্লাস n12/n11। আই গেস এই রেশিওটা আমি জানি, n12/n11, দিস ইজ 1/2.9। চেক করতো একটু কত হচ্ছে এটা। একটু করে বলতো এটা কত আসছে? 0.74। ব্রিলিয়ান্ট। এবার আমাকে বার করতে হবে প্রপোর্শন অফ মেল সার্ভাইভ। গ্রেট। মেল কটা আছে বাজারে? টোটাল মেল n21 প্লাস n22, তার মধ্যে সার্ভাইভার হচ্ছে n21 জন। সো দ্য প্রপোর্শন অফ মেল সার্ভাইভাল হচ্ছে n21/n21 প্লাস n22। কত হবে? 1 প্লাস n21 প্লাস n22/n21। বাট এই ভ্যালুটা আমি কোত্থেকে পাবো? এনি গেস? এনিওয়ান? odds ratio। ব্রিলিয়ান্ট, আমাকে odds ratio দিয়ে দিয়েছে। দ্যাট ওয়াজ 11.4। আমি odds ratio এর ফর্মুলা জানি, n11 n22 n12/n21। এবার আমাকে আরো একটা জিনিস দিয়ে দিয়েছে, এইটা একটু আগে বার করেছি, 2.9। সো 2.9 into n22/n21, 11.4। So n22/n21 হচ্ছে 11.4/2.9। এবার এটাকে পুরো বসিয়ে দাও ওখানে। কত হচ্ছে বল? করে বল কত হচ্ছে? কত হলো? 0.2। এইবার তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পুরো অঙ্ক করে ফিমেল সার্ভাইভাল ইজ ডেফিনেটলি ডমিনেটিং ওভার মেল সার্ভাইভাল ইন কেস অফ টাইটানিক। এটা কিন্তু একদম ফ্যাক্ট চলে আসছে, ফ্রম দ্য ডেটা ইটস ক্লিয়ারলি ভিজিবল।
ঠিক আছে, এবার লাস্ট পার্টের কোয়েশ্চেনটা দেখি কি বলছে। Find the value of R in the interpretation. The probability of survival for female was R times that for males. Female দের মধ্যে সার্ভাইভাল করার প্রবাবিলিটি কত? টোটাল নাম্বার অফ ফিমেল উপরে নাম্বার অফ ফিমেল সার্ভাইভড। .74 মেলদের মধ্যে সার্ভাইভ করার চান্স কত? টোটাল নাম্বার অফ মেল উপরে মেল সার্ভাইভড। তাহলে probability of female survival আর নিচে probability of male survival, কত হবে? 0.7 by 0.2, এটা কত রেশিওটা? 3.7. That is R এর ভ্যালু 3.7। হয়ে গেল, খুব ভালো অঙ্ক, অঙ্করূপ নয়, পুরো কনসেপচুয়াল একটা গেম এটা, ফুল ফ্লেজেড। এক্সেলেন্ট স্টাফ, এক্সেলেন্ট স্টাফ, আশা করি বোঝা গেল। ওকে, এবার নেক্সট question. If a cell in a 2x2 contingency table is multiplied by lambda, then what would be the change in odds ratio? That's number one question. Number two question. If all the cells in a 2x2 contingency table are multiplied by a constant, then what would be the change in odds ratio? বল, একটাও বল, দুইটাও বল। ফার্স্ট একটা ল্যামডা বা 1/λ চেঞ্জ হবে। ওকে, এইটা টেবিলটা ধরা যাক। A1 A2 B1 B2, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালুস গুলো। So odds ratio
কত হবে n11 n22 n21 n12 এটা একদম অরিজিনাল অড রেশিওর যা ভ্যালু তাই। এবারে বলছে কোনো একটা সেলকে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, ওটা দেখ এই সেলটা করলাম, দেন অড রেশিও স্টার কত হবে n1 মানের গায়ে একটা ল্যামডা মাল্টিপ্লায়ার হবে, আর বাকিটা পুরো সেম ল্যামডা ইনটু প্রিভিয়াস অড রেশিও। ঠিক আছে, সো ইন শর্ট অড রেশিও কিন্তু চেঞ্জ হবে। গেল। আর এখানে কি হবে নো চেঞ্জ। এক্স্যাক্টলি। কেন? তার কারণ এই টেবিলটাতে আমি 4 জনেরই গায়ে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে ওপর নিচে একটা ল্যামডা স্কোয়ার মাল্টিপ্লাইড হবে উপরে, একটা ল্যামডা স্কোয়ার মাল্টিপ্লাইড হবে নিচে, ওপর নিচে ল্যামডা স্কোয়ার would be cancelled out, so finally the odds ratio would get no change. Brilliant. ঠিক আছে, হলো। এইবার আমরা একটা নতুন কনসেপ্ট করব, দেখ what is meant by case control study and cohort study। এই জিনিসটা মোটামুটি বায়োস্ট্যাটিস্টিক্স এর একটু তোকে আইডিয়া দেবে। দেখ বলছি, জাস্ট 5 মিনিটস এর একটা মিনি ব্রেক। ওকে, তো স্টাডি ডিজাইন, আমি একটা গল্প বলি আগে। ক্লিনিক্যাল ট্রায়াল তোরা নাম প্রত্যেকে শুনেছিস, ঠিক আছে? হোয়াট ইজ আ ক্লিনিক্যাল ট্রায়াল? ক্লিনিক্যাল ট্রায়াল মানে ধরা যাক একটা নতুন ড্রাগ আমি লঞ্চ করব, তো আমি কিছু পেশেন্টের ওপরে ওই নতুন ড্রাগটাকে দেব এবং দেখব তার কি আফটার এফেক্ট হচ্ছে। ঠিক আছে, এইটাকে আমরা বলি কি ক্লিনিক্যাল ট্রায়াল। এবার ক্লিনিক্যাল ট্রায়াল করার সময় আমরা দুভাবে পুরোপুরি স্টাডিটাকে ডিজাইন করতে পারি। দেখ, একটাকে আমরা বলি কেস কন্ট্রোল স্টাডি, আর আরেকটাকে আমরা বলি কোহর্ট স্টাডি। এই দুটোর মধ্যে তফাৎ কি আগে আমরা দেখব, তারপরে আমরা আবার আমাদের ওই কন্টিনজেন্সি টেবিলের ব্যাপার ওই ব্যাপারটাতে ব্যাক করব। ঠিক আছে, লেটস স্টার্ট। আমি একটা ডায়াগ্রাম আঁকছি। আপনি স্ক্রিনটা শেয়ার করছেন? ও সরি সরি, এক মিনিট। আমি একটা ডায়াগ্রাম আগে আঁকছি। দেখ, স্টাডি ইন্ডিভিজুয়ালস, তাদেরকে আমি দুটো পার্টে ব্রেক করলাম। সিলেক্টেড কেস, সিলেক্টেড কন্ট্রোল। কেসের দুটো সেগমেন্ট থাকবে, এক্সপোজড, নন এক্সপোজড। আর এই সাইডে কি থাকবে? এক্সপোজড, নন এক্সপোজড। দেখ, তো একটু আমি আগে কোহর্ট স্টাডি নিয়ে ডিসকাশন করি। দেখ,
What is meant by cohort study? We start with a pool of individual and we keep them under study. And finally, we observe how many of them are getting exposed to a certain disease. দেখ ঠান্ডা মাথায় ব্যাপারটা দেখবি পুরো কোভিড ট্রায়াল কিভাবে করা হয়, কোভিডের বিভিন্ন সার্ভে কিভাবে করা হয়, তোরা আজকে একদম ছবির মতো বুঝতে পারবি। ওকে, একটা নতুন ড্রাগ লঞ্চ করা হলো। ওকে, করলাম, ধরো দেখ ভ্যাকসিন আর লঞ্চ করা হলো। ওকে, তো আমি ওই ভ্যাকসিনটা একটা কোহর্টকে দিলাম। কোহর্ট মানে কি? You can imagine cohort as a pool of individuals. It's a cohort. ঠিক আছে, এইবার আমি কোহর্টের লোকজনকে অবজার্ভ করতে আরম্ভ করলাম এবং দেখলাম ফাইনালি কারা ওই ডিজিজটাকে ডেভেলপ করলো। যারা ওই ডিজিজটাকে ডেভেলপ করলো তাদেরকে আমি এক্সপোজ বললাম, they're exposed to the disease। আর যারা ফাইনালি ওই ডিজিজটা হলো না তারা নন এক্সপোজড। ওকে, but we started off with a cohort of maybe 100 individual। তাদের মধ্যে 30 জন exposed হলো to that particular disease আর বাকি 70 জন exposed হলো না। এই যে স্টাডি, এই স্টাডিকে আমরা অনেক সময় বলি প্রসপেক্টিভ স্টাডি। কেন আমি বলছি, দেখ cohort study is also known as prospective study, as starting from a pool of individual we keep a futuristic mindset। খুব পাতি এক্সাম্পল দিচ্ছি, ধরো এখন এই মুহূর্তে তোরা এখানে 10 জন আছিস, ঠিক আছে? তোদের আমি বেশ কিছু ভালো ভালো নোট পাঠালাম, বেশ কিছু ভালো ভালো কন্টেন্ট দিলাম এবং আমি দেখবো তোরা কারা আগামী সেমিস্টারে মোর দ্যান 85% স্কোর করিস, তারা হচ্ছে এক্সপোজড। আর যারা লেস দ্যান 85% স্কোর করবে তারা হবে হচ্ছে নন এক্সপোজড। এই যে স্টাডিটা আমি করছি, দ্যাট স্টাডি ইজ কল্ড প্রসপেক্টিভ স্টাডি, বিকজ আমি একটা প্রসপেক্ট খুঁজছি বেসড অন দিস স্টাডি, একটা ফিউচারিস্টিক একটা আমি মাইন্ডসেট রাখছি। দিস ইজ ওয়ান স্টাইল অফ অ্যানালাইজিং সিনারিও, ঠিক আছে? আর আরেকটা সিনারিও যাকে আমরা বলি কেস কন্ট্রোল স্টাডি,
এইটা কাইন্ডা digging through past গোত্রের একটা স্টাডি। এই স্টাডি যেমন we are starting afresh, we are looking towards the future, কি হবে পরবর্তীকালে। বাট কেস কন্ট্রোল স্টাডিতে ব্যাপারটা উল্টো, ঠিক আছে? দেখ, case control study is a retrospective study. Given a group of individuals exposed to a certain disease, we look back to their habits. পুরো উল্টো, ঠিক আছে? ধরা যাক কেস কন্ট্রোল স্টাডি মানে কি, আমি একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ পেলাম যারা 85% এর কম মার্কস পেয়েছে। আমি তাদের হ্যাবিটের দিকে তাকাবো, আগে কি হ্যাবিট ছিল, কম পড়তো, নেট ঘাঁটতো, টাইম ওয়েস্ট করতো, এটসেট্রা। বাট প্রসপেক্টিভ স্টাডি কি উল্টো, আমার কাছে রয়েছে ফ্রেশ সেট অফ ইন্ডিভিজুয়ালস, আমি দেখবো তারা ইন ফিউচার কি করতে চলেছে। আর এখানে উল্টো জিনিস, অলরেডি কম মার্কস পেয়ে এসছে ফ্রম দ্য প্রিভিয়াস সেমিস্টার, আমি জানি। এবার আমি দেখতে চাইছি যে ওয়েদার তারা কি কি ব্যাড হ্যাবিট নিয়ে চলত, সেইভাবে আমি কোরিলেট করার চেষ্টা করছি। আমি একদম একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ। ওকে, WHO বারবার করে বলেছে মাস্ক পরো, কোভিড তাড়াও। এই ব্যাপারটাকে আমি একবার দেখব বেসড অন প্রসপেক্টিভ স্টাডি, আরেকবার দেখবো আমি বেসড অন রেট্রোস্পেক্টিভ স্টাডি। দেখ, পুরো জিনিসটাকে আমি 2x2 টেবিলের রেসপেক্টে ভাবার চেষ্টা করছি। মাস্ক, ইয়েস, নো। কোভিড, ইয়েস, নো। আমি মাস্কটাকে নাম দিলাম ওয়াই ভেরিয়েবল, আর কোভিডটাকে আমি নাম দিচ্ছি এক্স ভেরিয়েবল। এইবার দুটো স্টাডির মধ্যে আমি তফাৎ করব, একটা প্রসপেক্টিভ স্টাডি, আরেকটা রেট্রোস্পেক্টিভ স্টাডি। হোয়াট ইজ প্রসপেক্টিভ স্টাডি? 100 জনকে নিলাম আমি, ঠিক আছে? তাদের মধ্যে আমি 50 জনকে বললাম মাস্ক পরবে না, বাকি 50 জনকে বললাম তুমি মাস্ক পরবে, দিয়ে রাস্তাঘাটে ছেড়ে দিলাম। দিয়ে তারা রাস্তাঘাটে 6 মাস ঘুরতে আরম্ভ করলো। 6 মাস পরে আমি দেখলাম যারা মাস্ক পরেনি তাদের মধ্যে কজনের কোভিড হয়েছে কি হয়নি, যারা মাস্ক পরেছে তাদের মধ্যে কজনের কোভিড হয়েছে কি হয়নি। দিস স্টাডি ইজ আ ফিউচারিস্টিক স্টাডি, ইটস আ প্রসপেক্টিভ স্টাডি। তার মানে কি, প্রসপেক্টিভ স্টাডি স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং ওয়েদার এক্স হচ্ছে কি হচ্ছে না গিভেন দ্যাট ওয়াই। আশা করি কথাটা বুঝতে পারলি। গিভেন দ্যাট তারা মাস্ক পরেছে বা পরেনি, গিভেন ওয়াই,
কোভিড হচ্ছে কি হচ্ছে না আমরা দেখতে চাইছি। দ্যাটস দি প্রসপেক্টিভ স্টাডি। এক্স গিভেন ওয়াই। হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ স্টাডি? 100 জনের আমি একটা গ্রুপকে ইন্টারোগেট করছি, উল্টো কোয়েশ্চেন করছি, মাস্ক পরতে নাকি মাস্ক পরতে না। আমি কোভিড হওয়ার রিজনটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে পেছনের দিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করছি। অর্থাৎ কি, given that you have COVID or not, I want যে ওরা মাস্ক পরতে কি পরতো না। সো একটা x given y, আরেকটা y given x। সো দু রকমের স্টাডি হতে পারে। আইদার একটা সিনারিওকে আমরা ভাবতে পারি অ্যাজ আ প্রসপেক্টিভ স্টাডি, আরেকটা সিনারিওকে আমরা কি ভাবতে পারি অ্যাজ দ্য রেট্রোস্পেক্টিভ স্টাডি। এটাকে আমরা কি বলবো? কোহর্ট স্টাডি বলবো। আর এটাকে অনেক সময় আমরা বলতে পারি কেস কন্ট্রোল স্টাডি। এটাকে কেস কন্ট্রোল বলার কারণ কি? কেস মানে বললাম ইয়েস কোভিড, কন্ট্রোল গ্রুপ মানে হচ্ছে নো কোভিড। এবার পেছন দিকে উত্তর খুঁজছি, মাস্ক ইয়েস নাকি মাস্ক নো। এখানেও তাই, নো কোভিড এর মধ্যে উত্তর খুঁজছি আমি, মাস্ক ইয়েস নাকি মাস্ক নো। ঠিক আছে, এটা একটা। আর কোহর্ট স্টাডি কি? কোহর্ট আছে কোহর্টকে দুটো পার্টে ভাঙলাম, মাস্ক ইয়েস পার্ট, মাস্ক নো পার্ট। এইবার আমি দেখছি এদের মধ্যে কোভিড ইয়েস নাকি কোভিড নো, কোভিড ইয়েস নাকি কোভিড নো। So this is a futuristic study and this is digging through the past retrospective study. That's the idea. ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। দেখ ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এইবার এটার উপর ভিত্তি করে আমরা জাস্ট 3টে জিনিস শিখবো, ইনফ্যাক্ট 4টে জিনিস। নাম্বার 1 আমরা শিখবো why odds ratio is the best। 2 নম্বর শিখবো what is partial odds ratio and conditional odds ratio। আর লাস্টে আমরা শিখবো what is Simpson's paradox। এই 3টে করলেই আমাদের এই টপিকটা শেষ। ক্যাটাগরিক্যালের আলোচনা আজকেই হয়ে গেল। এবার এই 3টে বায়োস্ট্যাটিস্টিক্যাল ডিসকাশন করলে এই দিকটা বন্ধ হবে, তারপর আমরা চলে যাব জিএলএম এ। সো সানডে সকালে এটাকে আমি ক্লোজ করছি। ওকে।